দুই বিদেশি হত্যাকাণ্ডের পর আবারও জঙ্গিবাদ ইস্যুতে পাল্টাপাল্টি দোষারোপ। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর নজর কাটতে মরিয়া দেশের নিষিদ্ধ সংগঠনগুলো। শিশুকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় এমপি লিটনকে রাজধানী থেকে গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে গাইবান্ধায়, আজই তোলা হবে আদালতে। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে কিছুক্ষণের মধ্যে কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিকেলে বক্তব্য দেবেন স্থানীয় আওয়ামী লীগের জনসভায়। দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগের সংখ্যা। চলতি বছর আক্রান্ত হয়েছে প্রায় ২৫০০ মানুষ। থেমে থেমে বৃষ্টি হওয়ায় কারণ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এবং নিখোঁজ হওয়ার ২.৫ মাসেও সন্ধান মেলেনি ভোলার মনপুরার ৫২ জেলের। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম দুর্ভোগে পরিবারগুলো। অনুদানের আশ্বাস উপজেলা প্রশাসনের। সময় সংবাদে সঙ্গে আছি আমি শেখ জায়েদ। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস নিয়ে দেশে বিভ্রান্তি রয়েছে এখনো। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে আইএস নামে কোনো জঙ্গি সংগঠন নেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে প্রায়ই আইএস সন্দেহে আটক হচ্ছে অনেকে। আর এই সুযোগে জঙ্গি পৃষ্ঠপোষকতার অভিযোগ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। জঙ্গিবাদ যে ভাবধারার উদ্দেশ্যই হলো খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠান নামে কোন দেশের সংস্কৃতিকে আঘাত করা, পাশাপাশি ধর্মদ্রোহী আখ্যা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা। দেশে জঙ্গিবাদী কিছু মানুষের অবস্থান থাকলেও জঙ্গি সংগঠনগুলো ধারাবাহিকভাবে নিষিদ্ধের মধ্য দিয়ে জঙ্গি বিরোধী কঠোর অবস্থান নিশ্চিত করেছে সরকার। কিন্তু সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার রেশ ধরে আইএসের স্বীকারোক্তির ফলে আবারও আলোচনায় জঙ্গিবাদ। বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে আইএস সংশ্লিষ্টতার কথা দাবি করা হলেও অস্বীকার করেছে সরকার। এই যে একটা ধোঁয়া উঠেছে, এটা আমরা এখনো তার কোনো সত্যতা পাইনি। এদিকে জঙ্গিবাদ সহ আলোচিত দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। এই সরকার তাদের বিদেশি প্রভুদের এবং পশ্চিমা শক্তিদের খুশি রাখার জন্য তথাকথিত মৌলবাদ বা জঙ্গিবাদের নাম দিয়ে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করছেন। ২০০১ সালের পরে এই বাংলাদেশে তো জঙ্গিবাদের গোড়াপত্তন করা হয়েছিল, বীজ বপন করা হয়েছিল। জেএমবি নামক সংগঠন তৈরি করা, হরকতুল জিহাদ থেকে শুরু করে হিজবুত তাহরির নানাবিধ সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন তৈরি করেছিল বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায়। তারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, এটাই স্বাভাবিক। নিরাপত্তা বিশ্লেষকের মতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর নজর কাটতে চেষ্টা করছে অভ্যন্তরীণ কিছু নিষিদ্ধ সংগঠন। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে সুবিধা করতে পারেনি। এইসব সংগঠনকে বা তাদের কার্যকলাপকে সবসময় রাজনীতির দ্বন্দ্বের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ ব্লেম গেম যেটাকে আমরা ইংরেজিতে বলি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে এটা সত্য হতেও পারে, কিন্তু প্রমাণ কখনোই হয়নি। এর ফলে অনেক সময় গোয়েন্দা তৎপরতা অনেক ক্ষেত্রে হয়তো ব্যাহত হয়েছে অথবা তারা মিসডাইরেক্টেড হয়ে গেছে। এদিকে দেশে আইএস তৎপরতার বিষয়টি স্পষ্ট করে তদন্তাধীন বিষয় নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মতামত নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই আইএস কারা? এই আইএস যারা বলছে এরাই জেএমবি নিয়ে আত্মপ্রকাশ করেছিল, এরাই হুজি, এরাই আনসারুল্লাহ বাংলা টিম, এরাই আল কায়দা। অনেকেই অনেক কথা বলছে, আমরা সব কিছু মাথায় নিয়ে আমরা একটার পর একটা দেখছি। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারা দেশকে অস্থিতিশীল করতে এখনো বিচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গি অর্থায়নের জন্য ভারতীয় মুদ্রা পাচারে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করছে পুলিশ। পাশাপাশি অপর একটি দেশে ছাপানো এই ভারতীয় মুদ্রা দুবাই হয়ে আকাশ ও জলপথে বাংলাদেশে প্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে এখান থেকে চলে যাচ্ছে ভারতে। এই অবস্থায় মুদ্রা পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 23 দিনের ব্যবধানে বন্দরনগরী চট্টগ্রামে ধরা পড়ল ভারতীয় মুদ্রার দ্বিতীয় চালান। প্রথম চালানের রহস্যের জট এখনো খুলেনি। এর মধ্যে দ্বিতীয় চালান এসে গেছে। আগেরবার বন্দর হয়ে মুদ্রা পাচারের চেষ্টা হলো, এবার ব্যবহার করা হয়েছে আকাশপথ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে পরিত্যক্ত অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করা হয় ৬৮ লাখ টাকার ভারতীয় মুদ্রা। একইভাবে ২০ সেপ্টেম্বর বন্দরের একটি শেড থেকে উদ্ধার করা হয়েছিল অন্তত ৩.৫ কোটি ভারতীয় রুপি। আমাদের এখন পর্যন্ত ধারণা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে জঙ্গি অর্থায়নের জন্য এই টাকাটা ব্যবহার করা হবে বলে আমরা মনে করি। এটা খুব এফিশিয়েন্টলি করা হয়েছে, টাকার মানটা খুব ভালো, দেখতে সত্যিকার মুদ্রারই মতো, আর এইটা হচ্ছে নম্বরগুলো প্রত্যেকটি হচ্ছে ডিফারেন্ট। মূলত জঙ্গি অর্থায়নের জন্যই বিপুল পরিমাণ এই মুদ্রা বাংলাদেশকে ব্যবহার করে পাঠানো হয়েছে বলে ধারণা করছেন সিএমপি কমিশনার। দুবাই থেকে এখানে পাঠায় এবং বাংলাদেশের মাধ্যমে এটা আবার বাইরে পাচার হয়। অবৈধ ব্যবহার যেহেতু, তো অবৈধ কাজটা করছে তো এই মুহূর্তে জঙ্গিরাই, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, তো ফলে এটা ব্যবহৃত হবে জঙ্গি অর্থায়নে। এই অবস্থায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাইতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। এটা একটা আন্তর্জাতিক চক্র এটা ব্যবহার করে, এবং এটা আন্তর্জাতিক চক্রটাকে ধরতে হলে আন্তর্জাতিক পুলিশের সহায়তায় প্রয়োজন হবে। আমরা তদন্ত করে দেখছি যে এইটা কোন দেশ থেকে আসছে এবং কোথায় যাচ্ছে, ডিটেলস তদন্ত করার পরে আমরা প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেব। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার সোমনাথ হাওলাদার জানিয়েছেন, বাংলাদেশকে ব্যবহার করে ভারতীয় মুদ্রা পাচারের বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আজ একদিনের সফরে কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জনসভা ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। এছাড়া বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। সকাল 10:30টার দিকে কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বিদ্যুৎ সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন। পরে প্রস্তাবিত শেখ হাসিনা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরে বেলা 12টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। এরপর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখানে 16টি প্রকল্পের উদ্বোধন ও 15টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে কুড়িগ্রাম জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে গাইবান্ধায়। আজ সকালে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। গত রাত 10টায় উত্তরা 5 নম্বর সেক্টরের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর প্রথমে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত 11:15টার দিকে গাইবান্ধার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়। লিটনকে ধরতে গত রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে রাত 10:40 নিয়ে আসা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়। এ সময় আলাদা একটি গাড়িতে করে ডিবি অফিসে যান লিটনের স্ত্রী। সেখান থেকে রাত 11:15টার দিকে এমপি লিটনকে নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয় ডিবি পুলিশের একটি দল। সকাল 6:30টার দিকে লিটনকে গাইবান্ধার পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। এর আগে গতকাল সকালে লিটনকে আত্মসমর্পণ করার আদেশ 1 সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। গত 2 অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করেন এমপি লিটন। ঘটনার পরদিন আহত সৌরভের বাবা সাজু মিয়া এমপি লিটনকে আসামি করে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় নিয়ম অনুযায়ী এমপি লিটনকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম। সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আজকে কোর্ট শুরু হলে ওনাকে আমরা কোর্টে উপস্থাপন করব, আর তদন্তর নিয়ম অনুসারে রিমান্ড চাইতে পারে। এটা অস্ত্র গুলির যে শুটিং ইনসিডেন্ট, এই মামলায় গ্রেপ্তার হয়েছে। পরেরটাও তো শুটিং ছিল, মানে 8 রাউন্ড ফাঁকা গুলি করা। কোর্টটাও যথারীতি ব্যবস্থা নেবে, অসুবিধা নেই। দুপুরের আগে এমপি লিটনকে তোলা হবে আদালতে। এই মুহূর্তে গাইবান্ধার জেলা দায়রা জজ আদালতে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল।
জায়েদ, আপনি জানেন যে বিভিন্ন দাবিতে এই যে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের যে আইনজীবী সমিতি আছে তারা কিন্তু একটা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। গত রবিবার থেকে সকাল 9টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত তারা আদালত বর্জনের যে কর্মসূচি পালন করে আসছিলেন সেটি আজকেও কিন্তু বলবৎ রয়েছে। তো এই কারণে আমরা যেটি জানতে পেরেছি যে সংসদ সদস্য লিটনকে 12টার পরে যে কোনো মুহূর্তে আদালতে হাজির করা হবে। তবে একটু বিষয় এখানে একটু জানিয়ে রাখি যে আজকে সংসদ সদস্য লিটনকে আদালতে হাজির করা উপলক্ষে কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে পুরো আদালত এলাকায় কিন্তু নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে আদালত চত্বরে হচ্ছে বিচার প্রার্থী যেসব মানুষজনরা আসছেন তাদেরকে কিন্তু তল্লাশি করে তারপর আদালতের চত্বরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর এছাড়াও যে আদালত চত্বরে প্রচুর পরিমাণে আমরা দেখেছিলাম যে পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন, সাদা পোশাক পুলিশের সদস্য মোতায়েন রয়েছেন। তো সবকিছু মিলে আমরা বলতে পারি যে আদালত এলাকায় নিশ্চিত নিরাপত্তা বলবৎ রয়েছে। আর আপনি জানেন যে সকাল 6:30টার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গাইবান্ধা নিয়ে আসেন। তো তাকে হচ্ছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যে জেলা গোয়েন্দা পুলিশের অফিস রয়েছে সেইখানে তাকে রাখা হয়েছে। অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং তাকে সেই জেলা গোয়েন্দা পুলিশের তারাই তাকে আজকে আদালতে হাজির করবে, আমরা এমনটাই এখন পর্যন্ত জেনেছি। তো জায়েদ, আমি আপনাকে বলছিলাম যে নিরাপত্তার কথা, আমরা কিন্তু দেখেছি যে গাইবান্ধা শহরে আজকে পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামানোর টহল দিচ্ছে। আর এছাড়া আমরা দেখেছি যে নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে র্যাবের যে টহলও কিন্তু অত্যন্ত জোরদার করা হয়েছে। যে জায়গাটিতে আদালত তার পাশেই কিন্তু হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় যেখানে এমপি লিটনকে রাখা হয়েছে। তো এইসব জায়গাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু, যিনি গাইবান্ধাতেই কাজ করেন। তো কথা বলছি হেদায়েতুল ইসলাম বাবুর সঙ্গে। তো বাবু, আপনি তো গাইবান্ধাতেই কাজ করেন, গাইবান্ধাতেই থাকেন। তো আজকে আমরা গাইবান্ধা শহরে যে নিরাপত্তা ব্যবস্থা দেখছি অত্যন্ত জোরদার, এটি কি স্বাভাবিক সময় এরকমই থাকে নাকি আজকে লিটনের হাজিরা উপলক্ষে নিরাপত্তা বাড়ানো হয়েছে? আপনি জানেন যে গতকাল গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় যে মামলা দায়ের করা হয় সুন্দরগঞ্জ থানায়, সেই মামলাটি কিন্তু দায়ের হয়েছিল গত 3রা অক্টোবর। এরপর প্রায় 12 দিন পর গতকাল রাতে যখন ঢাকার উত্তরা থেকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করা হয়, তারপর থেকেই আমরা দেখেছি গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আজকে সকাল থেকেই আমরা দেখছি যে আসলে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে, যেটা এর আগের দিনগুলোতে ছিল না। আজকে আমরা দেখেছি যে আসলে আদালতের বাইরে যে চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকানগুলো ছিল সেগুলোও কিন্তু আজকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি আদালতে প্রতিদিন স্বাভাবিকভাবে যে বিচার প্রার্থীরা আসেন আজকে কিন্তু সেটিও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে গেটে প্রত্যেকটা মানুষকে তল্লাশি করে করে ঢুকতে দেওয়া হচ্ছে। আজকে যখন এই বিচার প্রার্থীরা আসবেন ভিতরে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তারা আদালত চত্বরে প্রবেশ করতে পারছে না। আমরা যেটি বলতে পারি যে আজকের এই সংসদ সদস্য লিটনের হাজিরাকে কেন্দ্র করে গাইবান্ধা শহর এবং ওনার যে সংসদীয় আসন সেই সুন্দরগঞ্জ, গাইবান্ধা 1, দুটি জায়গাতে নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে। সুন্দরগঞ্জ এবং সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের যে এলাকা বামনডাঙ্গা এবং গাইবান্ধা শহর, গোটা শহর জুড়ে নিরাপত্তার চাদরে এক প্রকার ঢেকে দেওয়া হচ্ছে বলতে পারি। ধন্যবাদ বাবু। তো জায়েদ, আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু যেমনটা বলছিলেন যে আসলে হাজিরাকে কেন্দ্র করে গাইবান্ধা শহর এবং তার যে নির্বাচনী আসন সব জায়গাতেই কিন্তু আজকে নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে এবং আমরা আগে আপনাকে যেটি জানিয়েছি যে আশা করছি যে আজকে দুপুর 12টার পরে যে কোনো সময় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতে হাজির করা হতে পারে। জায়েদ, গাইবান্ধায় শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার এমপি লিটনকে আজকে দুপুরের আগেই আদালতে তোলা হবে বলে এমনটি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল গাইবান্ধার জেলা দায়রা জজ আদালতের সামনে থেকে। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। গতকাল আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিভিউ আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, রিভিউয়ে খালাস পাবেন 2 মানবতা বিরোধী অপরাধী। যদিও মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকার আশাবাদ ব্যক্ত করে রিভিউ দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট প্রকাশিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। পরদিন তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনই এই 2 মানবতাবিরোধী অপরাধীকে ফাঁসি কার্যকরের আদেশ পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
আপিল বিভাগের রায় অনুযায়ী মানবতাবিরোধী অপরাধীরা পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করতে পারবেন। সেই হিসেবে নির্ধারিত সময় শেষ হবার একদিন আগেই বুধবার সকাল 10টার পর 32টি যুক্তি দেখিয়ে মুজাহিদ এবং 10টি যুক্তি দেখিয়ে সাকা চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। তাদের আইনজীবীর প্রত্যাশা রিভিউয়ে খালাস পাবেন তারা। যে বিষয়ের উপরে নির্ধারণ করে পর্যালোচনা করে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা দেওয়া হয়েছে, সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয় তাহলে এই দণ্ডাদেশ বাতিলযোগ্য। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আশা প্রকাশ করেন রিভিউ আবেদনটি খারিজ হয়ে যাবে। বহাল থাকবে এই দুই যুদ্ধাপরাধীকে দেয়া সর্বোচ্চ আদালতের মৃত্যুদণ্ডের রায়। রিভিউ অ্যালাউ হওয়া সম্ভাবনা খুব ক্ষীণ বলে আমার কাছে মনে হয়। যে দ্বন্দ্ব আদালত দিয়েছেন, হাইকোর্ট যে ট্রাইব্যুনাল দিয়েছেন, আপিল বিভাগ যেটা বহাল রেখেছেন সেটাই বহাল থাকবে বলে আমি আশা করি। খুব দ্রুতই রিভিউ নিষ্পত্তির জন্য 2-1 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ফলে রায় কার্যকরে অপেক্ষা করতে হবে রিভিউ নিষ্পত্তি পর্যন্ত। আগামীকাল বা পরশুর ভিতরে আমাদের দরখাস্ত দাখিল করে দেব এটা শুনানির তারিখ নির্ধারণের জন্য। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি এখন দেশেই গড়ে উঠেছে নতুন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। আগামীতে দেশীয় ব্র্যান্ড দিয়ে শতভাগ চাহিদা পূরণের স্বপ্ন। দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মূলত গত কয়েক বছরের তুলনায় এবার থেমে থেমে বৃষ্টিপাতের কারণেই ডেঙ্গু রোগী বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। সরকারি তথ্যমতে এই বছর এখন পর্যন্ত প্রায় 2500 মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছে 4 জন। তবে ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত না হয়ে দিনের বেলাও ঘুমানোর সময় মশারি ব্যবহার সহ জনসচেতনতাকে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিবের রিপোর্ট। টানা 7 দিন ধরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের ওয়ার্ডে মশারির মধ্যে দিন কাটাচ্ছে ছোট্ট মুনিয়া। ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুধু এই হাসপাতালেই এমন চিকিৎসাধীন আছেন আরো কমপক্ষে 25 জন। এইখান থেকে এগুলো সব চাবাইছে যখন আর কি হওয়ার আগে আর কি চাবাইছে। চাবানোর পরে জ্বর আসছে, অনেক জ্বর, মানে 104-5-এর মতো। যেকালে বাথরুম প্রস্রাবে যায় তখনই বাইরে থাকা পড়ে, এছাড়া মশারির ভিতরেই থাকে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হাসপাতালটিতে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু ক্লিনিকও। নিচে থেকে ওখানে যখনই জ্বরের পেশেন্ট দেখে উপরে পাঠিয়ে দেয়। আমরা এখানে র্যাপিড কিছু টেস্ট আছে সেগুলো করে ডেঙ্গু মানে কনফার্ম করে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। মূলত বৃষ্টি মৌসুমে অর্থাৎ জুন থেকে অক্টোবরে প্রতি বছরই দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ঘটে। বিশেষজ্ঞদের মতে বাসাবাড়ির বারান্দায় কিংবা ছাদে থাকা বিভিন্ন ধরনের গাছের টপে দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে বংশবিস্তার করতে পারে এডিস মশা। আর এসব মশার কারণে যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে ডেঙ্গু জ্বরে। আক্রান্ত ব্যক্তিকে যে মশা কামড় দেবে সেই মশার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে বলে মনে করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তাই এডিস মশা প্রতিরোধে ঘরের আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ তাদের। এই মশাটা যেহেতু দিনের বেলা কামড়ায়, দিনের বেলা একটু সাবধান থাকতে হবে। ঘরের মধ্যে যে পানির মধ্যে মশাটা বংশ বিস্তার করে ওই রকম পানির কোন রকমের কোন সংস্থান যেন ঘরের মধ্যে না থাকে। প্রচুর পরিমাণে পানি খাওয়া, খাবার স্যালাইন খাওয়া, ডাবের পানি খাওয়া, এই সমস্ত যদি সে নিয়মিত খেতে থাকে তাহলে দেখবেন তীব্রতাটা অনেক কম। ডেঙ্গু হয়ে গেলে ভয়ের কোনো কারণ নাই, কোনো অবস্থাতেই প্যানিক করার কারো দরকার নাই। কখনো বৃষ্টি হচ্ছে, আবার মাঝখানে গ্যাপ, আবার বৃষ্টি হচ্ছে, ওই গ্যাপের মধ্যে পানিগুলো জমা হয়, তখন তাদের বংশ বিস্তার হয়। সরকারের তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে প্রায় 2500 রোগী পর্যন্ত আমাদের রেকর্ড হয়েছে এবং এর মধ্যে 4 জন রোগী মারা গিয়েছেন। তবে ডেঙ্গু ভাইরাস দূর করতে হলে সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সাগরের ট্রলার ডুবিতে নিখোঁজ ভোলার মনপুরার 52 জেলের সন্ধান মেলেনি 2.5 মাসেও। দুর্ঘটনা কবলিত জেলেদের উদ্ধারে সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় সাগরে ডুবে মৃত্যু হয়েছে বলে মনে করছে তাদের পরিবার। আর উপার্জনকারী ব্যক্তিদের হারিয়ে চরম দুর্দিনের মধ্যে দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো। অবশ্য অসহায় পরিবারদের পুনর্বাসনে খাস জমি বন্দোবস্ত সহ অনুদানের আশ্বাস উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। গত 30 জুলাই চট্টগ্রামের দক্ষিণে সাগর মোহনায় মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে ভোলার মনপুরার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের 57 জন জেলে নিখোঁজ হয়।
ঘটনার 3 দিন পর 5 জনকে জীবিত উদ্ধার করা হলেও গত 2.5 মাসে বাকি 52 জনের সন্ধান পাওয়া যায়নি। আর এই হোলা কামাই রুজি করে নিয়ে আসিল, এই হোলার যাই সাগরে ডুব পড়ছে যে আমরা বহুত কষ্ট আছি। আমি 8ম শ্রেণীতে পড়ি, আমার বাবা সাগরে পড়ে মারা গেছে, এই জন্য আমার পড়ার খরচ চালাইতে না। 4টা বাচ্চা তুই গেছে, এই 4টা বাচ্চা খায় কি হয়ে করো। উপজেলার এই শীর্ষ কর্মকর্তা জানালেন, অসহায় জেলে পরিবারের শিশুদের পড়াশোনা সহ পুনর্বাসনে খাস জমি বন্দোবস্ত দেয়া হবে। উন্নত মানের জলযান না থাকায় মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় নাই। নিখোঁজ 52 জন জেলের পরিবারকে পুনর্বাসনের জন্য খাস জমি বরাদ্দ প্রদান করার জন্য উপজেলা প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা আশ্বাস দিলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা নিখোঁজ জেলেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে প্রতি পরিবারকে 50,000 টাকা করে অনুদান দেয়া হবে। প্রাকৃতিক দুর্যোগে অথবা ডাকাতের গুলিতে যদি কোনো জেলে মাছ ধরা অবস্থায় মারা যায়, তবে মৃত জেলে পরিবারকে এককালীন 50,000 টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা আছে। নিখোঁজ জেলেরা চট্টগ্রামের ফিশিং ট্রলারে করে সাগরে মাছ শিকার করত, কিন্তু দুর্ঘটনার পর ট্রলার মালিকদের পক্ষ থেকে পরিবারের কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। সময় সংবাদ, ভোলা। সম্প্রতি 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় বিভিন্ন দেশের পক্ষ থেকে আইএসের জড়িত থাকার অভিযোগ তোলা হলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় বিভিন্ন বিদেশি দূতাবাসের দেয়া নিরাপত্তা সতর্কতা নোটিশ থেকে আইএসের সংশ্লিষ্টতার বিষয়টি প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে সরকার। রিপোর্ট এহসান জুয়েলের। গত 1.5 বছর জুড়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস সন্দেহে বেশ কজনকে আটক করেছিল পুলিশ। তবে সম্প্রতি দেশে 2 বিদেশি নাগরিক হত্যার পর 2টি ঘটনার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কয়েকটি বিদেশি সংস্থা ও দেশ। 45 দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকেও আলোচিত ছিল আইএসের বিষয়টি। তবে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আইএসের অস্তিত্ব অস্বীকার করা হয়, প্রমাণ চাওয়া হয় বিদেশিদের দাবির পক্ষে। এখন পর্যন্ত কোনো দেশ কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটাও বলেছি যে তাদের কাছে কোনো ক্রেডিবল সোর্স থাকলে উই আর অলওয়েজ ওপেন ফর সাচ ডিসকাশন এন্ড এক্সচেঞ্জেস, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। যারা কিন্তু বলেছেন, তারাও কনফার্ম না, পরিষ্কারভাবে তারাও সেটা বলেছেন, এবং তারা যে ইনিশিয়াল লিড যেখান থেকে পেয়েছিলেন সেই লিডটা আর ভ্যালিড না সেটাও তারা বলেছেন। কিন্তু তারপরেও তারা তখন মৌখিকভাবে বলেছিলেন যে এটা আশঙ্কা তারা এখনো মনে করছিলেন, কিন্তু কোনো ক্রেডিবল কোনো সোর্স এখনো নেই। এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রের দূতাবাসগুলোকে অনুরোধ জানানো হয়েছে ঢাকায় নিজ নিজ দেশের ভ্রমণ সতর্কতা নোটিশ থেকে আইএসের বিষয়টি প্রত্যাহার করার। এসব রাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইজারিতে সেখানে যে আইএসএল লিঙ্কের কথা বলেছেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি টিল দে আর কনফার্মড অ্যাবাউট ইট, অ্যাবাউট দ্য সোর্স অফ দ্য ক্লেম এন্ড অল দ্যাট, তারা যেন এটা না করেন। তার মানে যেটা তারা পোস্ট করেছেন ইতিমধ্যে ট্রাভেল অ্যাডভাইজারিতে, সেটা প্রত্যাহার করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এছাড়া বিদেশি নাগরিকদের জন্য দেশের বর্তমান অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেখছেন যে অবস্থার উন্নতি হয়েছে, এবং আত্মবিশ্বাস এমন একটা জিনিস, এটা ওভার এ পিরিয়ড অফ টাইম ফেরত আসে। হঠাৎ করে কালকে সকালেই দেখলেন সবকিছু ঠিক আছে, কালকে আপনি 100% আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, বিষয়টা কিন্তু তা নয়। একটু সময় দিতে হয় হিল করার জন্য, এবং সেই সময়টুকু বেশ দ্রুততার সাথেই পার হয়ে যাচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ভাড়া নেয় রাজধানীর বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে 11টি মামলা দায়ের সহ 14,000 টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের অভিযোগ, সিটিং সার্ভিসের নামে সরকার নির্ধারিত ভাড়ার চাইতেও বেশি টাকা নেওয়া হচ্ছে। এদিকে গণপরিবহন কর্মীরা বলছেন, প্রতি কিলোমিটারে মাত্র 10 পয়সা করে বাড়ায় ভাড়ার কোনো পরিবর্তন হয়নি। সকাল 9টা, মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকা। কিছু সময় পরপরই থামানো হচ্ছে গণপরিবহন। চলছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটি এর অভিযান। মিরপুর 12 নম্বর থেকে গুলিস্তানের ভাড়া যেখানে 26 টাকা, সেখানে বিভিন্ন গণপরিবহনে ভাড়া নেওয়া হচ্ছে 30 টাকা। বাড়তি ভাড়া আদায়ের একই চিত্র রয়েছে অন্যান্য রুটেও। আগারগাঁও থেকে আপনার ইয়ে পর্যন্ত মহাখালী পর্যন্ত 20 টাকা ভাড়া নেয়। সরকার যদি কোনো কিছু কন্ট্রোল করতে না পারে তাহলে তো কিছু করার না। ম্যাজিস্ট্রেট বলে দিয়েছে 13 টাকা করে ভাড়া দিতে,
এমনি সারা জীবন দিয়ে আসছি 18 থেকে 20 টাকা। এদিকে গণপরিবহন কর্মীরা বলছেন মালিক পক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি তাদের। এ সময় বাস মালিকদের বিরুদ্ধে বিভিন্ন রুটে গেটলক সার্ভিসের নামে বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। 7 বছর ধরে কনক চালাইতেছি, এর ভিতরে আপনার 18 টাকা আমার কোম্পানি ভাড়া নিচ্ছে, আর এখনো ভাড়া বাড়ছে, এখনো কোম্পানি অত চার্জ দিচ্ছে, ভাড়া নিজস্বভাবে হয় না, 18 টাকা আমরা নিতে আছি। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন গণপরিবহনের মধ্যে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রয়েছে কিনা এবং তালিকা অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা হয়। এ সময় পরিবহন কর্মীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ। বাস মালিক কোম্পানি যদি নিজের মতো করে ভাড়া তালিকা তৈরি করে এটা গ্রহণযোগ্য হবে না। বিআরটি এর এটা একটা কন্টিনিউ একটা প্রক্রিয়া, এটা প্রত্যেক দিনই ছুটির দিন বাদে প্রত্যেক কর্মদিবসে 4টা মোবাইল কোর্ট এখন পরিচালিত হয় এবং এটা স্বাভাবিকভাবেই চলতে থাকবে। এবং এখন যেহেতু আমাদের সামনে ভাড়ার বিষয়টা আছে, আমরা এই মোবাইল কোর্টের পাশাপাশি ভাড়ার বিষয়টাকেও আমরা দেখছি। গত 1 অক্টোবর থেকে সিএনজি চালিত বড় বাসের জন্য সর্বনিম্ন 7 টাকা ও ছোট বাসের জন্য সর্বনিম্ন 5 টাকা হারে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বাড়িয়েছে সরকার। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। 5 জানুয়ারির নির্বাচনে ব্যর্থ হয়ে হরতাল অবরোধের নামে যারা মানুষ পুড়িয়েছে তারাই 2 বিদেশি নাগরিককে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, কিছু আপনারা মনে করবেন না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি বাই সেইং যে যারা 2014-এর 5 জানুয়ারি নির্বাচন করতে দিতে চায় নাই, যারা তৃতীয় শক্তির আনার প্ররোচনা দিয়েছিল, যারা 92 দিন ধ্বংসাত্মক কার্যকলাপ লিপ্ত হয়ে মায়ের কোল খালি করে ব্যর্থ হয়েছে, তারাই 2 জন বিদেশিকে হত্যা করে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সরাসরি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল দুপুরে সচিবালয় সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগের জন্য পিএসসির আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠন করা হবে। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকরাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ পাবেন বলে জানান শিক্ষামন্ত্রী। স্কুল, মাদ্রাসা, কলেজ এই সকল স্তরে যারা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক নিয়োগের আমাদের যে প্রচলিত পদ্ধতি সেটাকে আমরা পরিবর্তন করতে চাই। এখন যে পদ্ধতি আছে সেটা হলো যে পরিচালনা কমিটি সরাসরি যার যার মতো করে তারা নিয়োগ দান করেন। এখানে অনেক সময় স্বজনপ্রীতি হয়, এমনকি অনেক সময় মানে অনৈতিকভাবে এমনকি আর্থিক লেনদেনও অনেক সময় হয়ে থাকে। এই নিয়োগ কমিশন হিসাবে একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন পরীক্ষার মাধ্যমে যারা শিক্ষক হতে চান তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং কোনো শিক্ষক নেওয়া যাবে না যার এই সার্টিফিকেট নেই। বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি এখন দেশেই গড়ে উঠছে নতুন নতুন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। গ্রাহকের চাহিদা এবং কম দামে মানসম্মত মোবাইল ফোন পৌঁছে দিতে কাজ করছে এই সব দেশীয় ব্র্যান্ড। দেশের বর্তমান চাহিদার শতভাগ আমদানি নির্ভর হলেও ভবিষ্যতে নিজেরাই নিজেদের চাহিদা পুরোপুরি মেটানোর পরিকল্পনার কথা জানিয়েছে দেশি ব্র্যান্ডের নির্মাতারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসির তথ্য মতে 2013-14 অর্থ বছরে দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানি হয়েছে 2,27 লাখ, যার মধ্যে স্মার্টফোনের সংখ্যা ছিল 26,98,000। এর পরের অর্থ বছর অর্থাৎ 2014-15-তে আমদানি করা 2,53 লাখ হ্যান্ডসেটের মধ্যে স্মার্টফোনের সংখ্যা ছিল 44,79,000। অর্থাৎ এক বছরের ব্যবধানে স্মার্টফোনের আমদানি বেড়েছে প্রায় দ্বিগুণ। তাই সম্ভাবনাময় এই বাজার ধরতে দেশেই প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি মোবাইল ব্র্যান্ড। এতগুলো মোবাইল ফোন ব্র্যান্ড লোকাল ইন্টারন্যাশনাল থাকার পরেও মানুষদের কাছে কিছুটা হলেও চাহিদার কিন্তু আসলে শেষ নাই এবং আমরা সেই চাহিদাগুলো মেটানোর জন্য আর কি এই কোম্পানিটা আমরা লঞ্চ করি। বড় ব্যাটারি দেওয়া যায় স্লিম একটা ফোনে, কিভাবে ক্যামেরার ইয়েটা বাড়ানো যায়, লেন্সের ক্যাপাসিটি বাড়ানো যায় বা রেজলিউশনটা বাড়ানো যায় উইদাউট এফেক্টিং দ্য প্রাইস। এইসব ছোট ছোট ইনোভেশনের উপরে আমরা কাজ করছি। বাংলাদেশের যে পেনিট্রেশনটা আছে জাস্ট 7 থেকে 8% আপনার শুধু স্মার্টফোন এবং বাদবাকি 93% আপনার এখনো ফিচার ফোন।
যদি আপনি প্রপার সার্ভিস দিতে পারেন আর যদি আপনি লোকাল মার্কেটে রিড করতে পারেন, আপনার স্মার্টফোনে কোনো মার্কেট পেতে সমস্যা হবে না। শুধুমাত্র দেশেই নয়, বিদেশের বাজারেও দেশীয় ব্র্যান্ড প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান এই উদ্যোক্তারা। পাশাপাশি দেশেই প্রযুক্তিপূর্ণ প্রস্তুতির স্বপ্ন এইসব তরুণ উদ্যোক্তাদের। মোবাইল ফোন ইজ মেবি এটা টেকনিক্যাল, এখানে স্কিলড ওয়ার্কার্স লাগবে, সেন্সিটিভ ইন্ডাস্ট্রি। তারপরেও আমার মনে হয় যে বাংলাদেশ এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা রিয়েলাইজেশন পাবে ইন টার্মস অফ ম্যানুফ্যাকচারিং। কিছু মাইনর যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয় বাংলাদেশে ইন টার্মস অফ শিপিং, in terms of transport, তাহলে কিন্তু of course in terms of power, তাহলে কিন্তু we can industrialize this very soon. সবাই চেষ্টা করি যে কম প্রাইসে কিছু দেওয়ার, কিন্তু ডিউরেবিলিটি থাকবে না। আপনারা যে 1 বছর ওয়ারেন্টি যাচ্ছেন ওটা আমরা দিতে পারবো না। আমরা চেষ্টা করছি মায়ানমার এবং নেপাল এবং ক্যাম্বোডিয়া, এই 3টা জায়গায় আমরা এখনই রিসার্চ করছি। বিটিআরসির তথ্য মতে দেশে জুন পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 12,68 লাখ। তাই বাংলাদেশকে মোবাইল ফোনের একটি সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে দেবী দুর্গার মর্তলোকে আগমনকে ঘিরেই আয়োজন চলছে দুর্গোৎসবের। বছরে একবার ধরায় সুখ শান্তি নিয়ে আসেন দেবী, আর ভক্তরা হাতে গড়া মাটির প্রতিমায় অধিষ্ঠিত করেন দুর্গাকে। দেশের আনাচে কানাচে পরম যত্নে এখন তৈরি হচ্ছে দেবী দুর্গার প্রতিমা, বাকি শুধু তুলির আঁচড়ে দেবীকে রাঙিয়ে তোলার। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধরিত্রীর শক্ত মাটি নরম করে তৈরি হয় দেবালয়ের দেবী দুর্গার প্রতিমা। তারপর খড়কুটোর ছাঁচে নরম মাটি ফেলে তৈরি হয় অবয়ব। এরপর চলে সেই আকৃতির ওপর মাটির প্রলেপের পর প্রলেপ আর নিখুঁত হাতের কাজ। একটু একটু করে ফুটে ওঠে প্রতিমার সৌন্দর্য। প্রতি বছর না, এবার 25টা ঠাকুর অর্ডার পাইছি। দিন রাত আমরা এই কাজ নিয়ে এখন ব্যস্ত আছি। 10-15টা প্রতিমা কমপ্লিট, আর 10-12টা কাজ চলতেছে। সময় নাই, অল্প দিনের ভিতরে এগুলো সব ক্লিয়ার করতে হবে আর কি, রং টং করে। বাপ ঠাকুর দাদা যে সবাই বংশগত ব্যবসা করে আসতেছে, সারা বছর নেয়, এবারও প্রতিমা তৈরি করছি। সিরাজগঞ্জের 9টি উপজেলায় এবার বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। শাস্ত্র মতে এবছর দেবী আসবেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় চড়ে। এবারে সিরাজগঞ্জে আমাদের শারদীয় দুর্গোৎসব গত বছর হয়েছিল 475টি, এবারে হচ্ছে প্রায় 23টি পুজো বেড়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পালপাড়ায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রতিবারের মতোই পুলিশের টহলদারিটা জোরদার করা হয়। পূজা কমিটির লোকজনের সঙ্গে আমরা মত বিনিময় করেছি যে তারাও যেন একটু অ্যালার্ট থাকে। সিরাজগঞ্জের পালপাড়ায় এর মধ্যেই তৈরি হয়ে গেছে দেবী দুর্গা সহ হিন্দু শাস্ত্রের বিভিন্ন চরিত্রের অবয়ব। এখন বাকি শুধু ভক্তের মনের রঙে তাদের রাঙিয়ে তোলা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সাবেক ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক শুধু সরকারের মধ্যেই নয়, এটি জনগণের সম্পর্ক। এই সম্পর্ক কখনো নিঃশেষ হয়ে যায়নি। গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের বিদায় উপলক্ষে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এক নৈশভোজের আয়োজন করেন। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। এছাড়া ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সহ বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীরা এতে যোগ দেন। ময়মনসিংহ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী বান্ধব পরিবেশ নেই। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই মেয়েদের জন্য আলাদা কমন রুম ও পাঠাগার, নেই খেলাধুলা সহ অন্যান্য সুযোগ সুবিধাও। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ ও অবকাঠামোগত সমস্যার কারণে এই সুবিধাগুলো চালু করা যাচ্ছে না। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের নারী বান্ধব পরিবেশ বজায় রাখতে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন শিক্ষাবিদ ও নারী নেত্রীরা। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ অঞ্চলের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ না থাকায় মেয়েদের শিক্ষা ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে স্কুলগুলোতে নিজস্ব ক্লাসরুমেই মেয়েদের পার করতে হয় স্কুল চলাকালীন পুরো সময়। ছাত্রীরা জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার সময় প্রায়ই যৌন হয়রানির শিকার হতে হয় তাদের। আশেপাশে যে বখাটে ছেলেগুলো থাকে বা আমাদের যে সহপাঠীরা, ওরা অনেকে করে ইফটিজিং করে। ক্লাসের ভিতরে বসে থাকতে হয়, তার জন্য একটা কমন রুমের প্রয়োজন। লাইব্রেরি আছে ছেলেদের এখানে, মেয়েদের এখানে নাই। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ ও অবকাঠামোগত সমস্যার কারণে এ সুবিধাগুলো চালু করা যাচ্ছে না। আমরাও এটা চাই যে আমাদের আসলে জায়গাটা কম হওয়ার কারণে আমরা সেই সুযোগটা
আসলে তাদেরকে হয়তো দিতে পারি না। সচ্ছলভাবে তাদের মন খোলাসা করে তারা এখানে চলাফেরা করতে পারবে এবং তাদের কথাবার্তা সব প্রকাশ করতে পারবে। এই কারণে আমার পদক্ষেপ যে আমি 2 শিফটে স্কুল করব। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ বজায় রাখতে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন শিক্ষাবিদ ও নারী নেত্রীরা। যে পরিবেশে স্কুল পরিচালিত হয় তাতে স্কুলের পক্ষে সম্ভব নয় যদি সরকারি উদ্যোগটা না আসে। এটার ক্ষেত্রে যে সমস্যাগুলো প্রতিষ্ঠানের বাইরে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লোকাল প্রশাসনকে অবহিত করে নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে একটা উদ্যোগী ভূমিকা কর্তৃপক্ষগুলো, বিদ্যালয়গুলো নিতে পারে। ময়মনসিংহ জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ লাখ শিক্ষার্থী রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকের কাছাকাছি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় লেবুর বাম্পার ফলন হলেও দাম কম থাকায় লোকসানের মুখে পড়েছেন লেবু চাষিরা। এছাড়া চলতি বছর অতিবর্ষণে লেবুর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় গাছ মরে যাওয়ার পাশাপাশি পচন ধরেছে লেবুতে। এ অবস্থায় সরকারি সহযোগিতা চেয়েছেন লেবু চাষিরা। আর কৃষি বিভাগও এই ব্যাপারে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছে চাষিদের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই লেবুর গাছ। এখানকার উৎপাদিত লেবু দেশের চাহিদা পূরণ করে তা যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। তবে গত কয়েক মাস ধরে লেবুর বাম্পার ফলনের কারণে বাজারে আমদানি বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মরে যাচ্ছে লেবুর গাছ। এক বস্তা লেবু তুলতে 300-400 টাকা আমাদের লেবার খরচ দেওয়া লাগে। 500 টাকা বিক্রি করি, তাহলে আমার সব খরচ চলে যেতেছে। তাহলে আমি আবাদ করে আমি পোষাবো কিভাবে? এখন তো পানি এসে লেবু গাছ শুদ্ধ মরে যেতেছে। এটা বিরাট একটা ক্ষতি। এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন লেবুর আমদানির তুলনায় চাহিদা কম থাকায় লোকসানের মুখে পড়েছেন তারাও। লস খেতে খেতে আমরা এখন শেষের মধ্যে আর কি নিয়ে যাই 500 টাকা দিয়ে মূল্য বেচুন নাকি 400 টাকা। প্রচুর খাটনি, সে অনুযায়ী আমাদের কোনো ইনকাম নাই। তবে ক্ষতিগ্রস্ত লেবু চাষীদের কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। এনএটিভির মাধ্যমে আমাদের যে সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে বীজ এবং সার দিয়ে আমরা সহযোগিতা করব এবং আরো বাগান বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা চালাবো। কৃষি অধিদপ্তরের তথ্য মতে দেলদুয়ার উপজেলায় লেবুর চাষ হয় 700 হেক্টর জমিতে। গত বছর ৩,২০০ মেট্রিক টন লেবু উৎপাদন হলেও এবার ফলন বাড়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,৫০০ মেট্রিক টন। সময় সংবাদ, টাঙ্গাইল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা দমনে এবার পূর্ব জেরুজালেমে সেনা মোতায়েন শুরু করেছে তেল আবিব। সেই সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় চেক পয়েন্ট বসিয়ে ফিলিস্তিনিদের দেহ তল্লাশি করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে নতুন করে আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। এ নিয়ে গত 2 সপ্তাহে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতায় 8 শিশু সহ অন্তত 32 ফিলিস্তিনির নিহতের ঘটনা ঘটল। একই দিন পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের দফায় দফায় সংঘর্ষ হয়। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় এ পর্যন্ত 8 ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দুপক্ষকে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খেলার খবরে বিপিএল এর খবর। 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএল এ ক্রিকেটারদের প্লেয়ার বাই চয়েস এর নিলাম। উদ্বোধন 20 ও খেলা শুরু হবে 22 নভেম্বর। আসরের ফাইনাল 15 ডিসেম্বর। আর দেশের নির্বাচিত 120 জন ক্রিকেটার মনোনীত হয়েছেন প্লেয়ার বাই চয়েস এর লটারিতে। আর দারুণ সাড়া পড়েছে বিদেশি কোটায়ও। 196 জন ক্রিকেটার খেলতে আবেদন করেছেন বিপিএল এ। তবে বিদেশি ক্রিকেটারদের তুলনায় দেশের অনেক তারকা ক্রিকেটার পারিশ্রমিকের দিক থেকে উপেক্ষিত হচ্ছেন। 4 জন হচ্ছে বাধ্যতামূলক না, 2 জন খেলাতে পারে। না এটা 4 জনই করছি আমি বললাম তো যাবে উল্টো করেন না, 4 জনই বাধ্যতামূলক। বিপিএল এ বিদেশি ক্রিকেটার সেরা একাদশে সর্বোচ্চ 4 জন জায়গায় পাবেন নাকি বাধ্যতামূলক 4 জনকে খেলানো হবে, এ নিয়ে সংবাদ সম্মেলনে মতপার্থক্য গভর্নিং কাউন্সিলের এই 2 কর্তার মাঝে। একাদশে সর্বোচ্চ 4 জন রাখলে সুযোগ থাকবে দেশি ক্রিকেটারদের, বাধ্যতামূলক হলে কমে যাবে। তাই ফুটে উঠেছে বিপিএল এ বিদেশি খেলোয়াড়দের কদরের ব্যাপার। এটা অবিচার বলবো না, এটা আসলে যে জিনিসটা হচ্ছে আমাদের টুর্নামেন্টটা তো গত 2টা টুর্নামেন্ট থেকে যেটা আমাদের আসলে লার্নিং, সেটা হলো গিয়ে যে প্লেয়ার ডাকে অনেক, পরে কিন্তু টাকাটা দেয় না। সো আমরা কিন্তু
ফরেন প্লেয়ার যেসব 70,000 রাখছি আমরা দেখছি তারা আইপিএলে কত পায়, যেমন সাকিব কিরকম পায়, অন্যান্য প্লেয়াররা কিরকম পাইছে, ওটা দেখে কিন্তু আসলে এটা করা হয়েছে। আমাদের দেশি প্লেয়াররা তাদের জন্য কম্পিটিটিভ ক্রিকেট খেলা আরো মোর বেনিফিটেড হবে। শুধু তাই না, দেশের ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক 35 লাখ টাকা, সেখানে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দ্বিগুণ। এখানে শেষ না, বৈষম্য ফুটে উঠেছে আরো। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে বেঁধে দেওয়া সর্বোচ্চ পারিশ্রমিকের বাইরেও ফ্রাঞ্চাইজিরা চাইলে বাড়তি অর্থের বিনিময় বিদেশি ক্রিকেটার দলে ফেরানোর সুযোগ পেলেও সেই সুযোগ নেই দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। আইকন প্লেয়াররা পাবে 35 লাখ টাকা, এ গ্রেড পাবে 25 লাখ, বি গ্রেড 18 লাখ, সি গ্রেড 12 লাখ অ্যান্ড ডি গ্রেডে যারা থাকবে তারা 5 লাখ এই ক্যাটাগরিতে থাকবে। সো লোকাল প্লেয়ার কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি ডাইরেক্টলি নেওয়ার কোনো অপশন নেই, এটা আমাদের ফুল প্লেয়ার বাই চয়েস সিস্টেমে নিতে হবে। দেশের 120 জন ও বিদেশের 196 জন ক্রিকেটার বিপিএল এ খেলার আবেদন করেছেন, যার মধ্যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আছেন 4 জন করে। শুনছি সাঙ্গাকারা আসতেছে, ক্রিস গেল সাইন করেছে, শোয়েব মালিক সাইন করেছে, আফ্রিদি সাইন করেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 বিদেশি হত্যাকাণ্ডের পর আবারও জঙ্গিবাদ ইস্যুতে পাল্টাপাল্টি দোষারোপ। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর নজর কাটতে মরিয়া দেশের নিষিদ্ধ সংগঠনগুলো। শিশুকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় এমপি লিটনকে রাজধানী থেকে গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে গাইবান্ধায়, আজই তোলা হবে আদালতে। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে কুড়িগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বিকেলে বক্তব্য দেবেন স্থানীয় আওয়ামী লীগের জনসভায়। দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগের সংখ্যা। চলতি বছর আক্রান্ত হয়েছে প্রায় 2,500 মানুষ। থেমে থেমে বৃষ্টি হওয়ায় কারণ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এবং নিখোঁজ হওয়ার 2.5 মাসেও সন্ধান মেলেনি ভোলার মনপুরার 52 জেলের। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম দুর্ভোগে পরিবারগুলো। অনুদানের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।